হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সাজেশন। এখানে যে প্রশ্নগুলো রাখা রয়েছে প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই বুঝতে পারবে যে প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। তাহলে চলো কথা না বলে শুরু করা যাক আজকের পর্বটি, দেরি না করে। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ক নম্বরের প্রশ্ন, ইন্দো আর্য ভাষার সবথেকে পুরনো সাহিত্য। সঠিক উত্তরটি হবে ঋক সংহিতা। দেখো, আমি অপশনগুলো বলবো না, তার কারণ অপশনগুলো বললে ভিডিওটার অনেক লং হয়ে যাবে। পরের প্রশ্ন ক্ষয়ের দাগ, এর মধ্যে কোন জায়গাতে চিত্রিত ধূসর মাটির পাত্র পাওয়া যায় না বলছে। তো সঠিক উত্তরটি হবে মেহেরগড়ে। তো বাকি যেগুলো আছে অত্রঞ্চি খেরা, হস্তিনাপুর, অহিচ্ছত্র, এগুলোতে কি হয়, মাটির পাত্র পাওয়া যায়, ধূসর মাটির পাত্র, কিন্তু মেহেরগড়ে পাওয়া যায় না। পরের প্রশ্ন গয়ের দাগ, মেগালিথ পাওয়া গেছে এমন একটি জায়গা হলো। সঠিক উত্তরটি হবে বুরজাহোমে মেগালিথ পাওয়া গেছে। পরের প্রশ্ন ঘয়ের দাগ, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ ছিল। সঠিক উত্তর হবে অসমক। পরের প্রশ্ন সুদ গ্রহণ করা কোন ধর্মে নিন্দার বিষয় ছিল। তো সঠিক উত্তরটি হবে ব্রাহ্মণ্য ধর্মে সুদ গ্রহণ করা নিন্দার বিষয় ছিল, অর্থাৎ সুদ গ্রহণ করা যাবে না। পরের প্রশ্ন চয়ের দাগ, সেলুকাস নিকেটর সেনাপতি ছিলেন। সঠিক উত্তরটি হবে আলেকজান্ডারের। পরীক্ষায় আসতে পারে আলেকজান্ডারের সেনাপতির নাম কি, তাহলে হবে সেলুকাস নিকেটর। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন ছয়ের দাগ, দেখো, বাকাটক শক্তি দাক্ষিণাত্যে বড় হয়ে দেখা দেয় কত খ্রিস্টাব্দে দেখা দেয়। তো উত্তর হবে 225 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন বর্গীয় জ, গুপ্ত আমলে বন্দরের খ্যাতি বেড়েছিল। তো কোন বন্দরের খ্যাতি বেড়েছিল? উত্তর হবে তাম্রলিপ্ত বন্দরের খ্যাতি বেড়েছিল। পরের প্রশ্ন ছ, অর্ধমাগধী ও প্রাকৃত দুই ভাষাতেই সাহিত্য লিখত। সঠিক উত্তর হবে জৈনরা কি করত? অর্ধমাগধী ও প্রাকৃত এই দুই ভাষাতে তাদের সাহিত্য লিখত। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, ইঙ্গু নাম্বার, লাল চুনাপথর বেশি ব্যবহৃত হতো। সঠিক উত্তর হবে মথুরা শিল্প রীতিতে বেশি পরিমাণে লাল চুনাপথর ব্যবহৃত হতো। পরের প্রশ্ন ট, প্রথম লিখিত আইন চালু করেছিল। সঠিক উত্তরটি হবে হামুরাবি প্রথম লিখিত আইন চালু করেছিল। পরের প্রশ্ন ঠয়ের দাগ, গ্রিস, রোম, ব্যাবিলন, মিশর এর নগর রাষ্ট্রগুলিকে বলা হতো পোলিস। তো সঠিক উত্তর হবে গ্রিসের নগর রাষ্ট্রগুলিকে বলা হতো পোলিস। এর সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের প্রশ্ন দেখো, আলেকজান্ডারের পারস্য অভিযান করেন। সঠিক উত্তরটি হবে প্রথম দরায় বোস আলেকজান্ডারের পারস্য অভিযান করেন। পরের প্রশ্ন, শিলভদ্র ছিলেন। সঠিক উত্তর হবে নালন্দা মহাবিহারের ছাত্র। এরপর দেখো দুইয়ের দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও একটি বাক্যের মধ্যে। এক নম্বর প্রশ্ন বলছে, আদি বৈদিক যুগে প্রধান সম্পদ কি ছিল। উত্তর, আদি বৈদিক যুগে প্রধান সম্পদ ছিল গবাদি পশু। পরের প্রশ্ন দুইয়ের দাগ, মিশরের লিপিকে কি বলা হতো। উত্তর, হায়ারোগ্লিফ লিপি বলা হতো মিশরের লিপিকে। পরের প্রশ্ন তিনের দাগ, জাদু মন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়। উত্তর, জাদু মন্ত্রের সংকলন অথর্ববেদ গ্রন্থে পাওয়া যায়। পরের প্রশ্ন চারের দাগ, একটি গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম লেখো। উত্তর, একটি গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম হলো রাজস্থানের ভরতপুর একটি গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম। খুবই ইম্পর্টেন্ট যে মেগালিথ কেন্দ্রের নাম লেখো। শূন্যস্থানও আসতে পারে, এক কথায় উত্তর আসতে পারে, আবার সঠিক উত্তর বেছে নেওয়া আসতে পারে। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। পরের প্রশ্ন দেখো, পাঁচের দাগ, গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছেন। উত্তর, গৌতম বুদ্ধ শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। পরের প্রশ্নে ছয়ের দাগ, পার্শ্বনাথ কে ছিলেন। উত্তর, পার্শ্বনাথ ছিলেন লিচ্ছবি বংশের ক্ষত্র রাজকুমার এবং 23তম জৈন তীর্থঙ্কর। পরের প্রশ্ন সাতের দাগ, সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন। উত্তর, সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন শিমুক। কে ছিলেন?
শিমুখ ছিলেন। আর সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। তোমরা এটাও মনে রাখবে, পরীক্ষা আসতে পারে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম। পরের প্রশ্ন দেখো, কে শিলাদিত্য উপাধি নিয়েছিলেন? উত্তর, হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি নিয়েছে। পরের প্রশ্ন 9 দেখ, ওয়ার কথার মানে কি? উত্তর, ওয়ার কথার মানে হলো শহর। পরের প্রশ্ন 10 দেখ, প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কোন কাপড়ের কদর ছিল? উত্তর, প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড় মসলিনের কদর ছিল, অর্থাৎ মসলিন কাপড়ের কদর খুব বেশি ছিল প্রাচীন বাংলায়। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, এই কেটা হবে না, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক হয়েছে। বেশিরভাগ মহাজনপদ কোন অঞ্চলে কেন্দ্রীভূত ছিল? উত্তর হবে গঙ্গা উপত্যকা অঞ্চলে। পরের প্রশ্ন দেখো, সুদর্শন রথ কোন সম্রাটের আমলে নির্মিত হয়? উত্তর, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। নেক্সট প্রশ্ন, কোন সভ্যতায় প্রথম নগরায়ণ দেখা যায়? উত্তর হবে হরপ্পা সভ্যতায় প্রথম নগরায়ণ দেখা যায়। পরের প্রশ্ন, ফাসিয়ান কে? উত্তর হবে চীনা পর্যটক ছিলেন একজন ফাসিয়ান। পরের প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচনা করেন? উত্তর হবে কৌটিল্য। পরের প্রশ্ন দেখো, মেগাস্থিনিস কে ছিলেন? উত্তর হবে সেলুকাচের দূত ছিলেন মেগাস্থিনিস। আজকে শেষ প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, গুপ্ত রাজাদের প্রচলিত সোনার মুদ্রা প্রচলিত ছিল, তার নাম কি ছিল? দিনার ও সুবর্ণ। ঠিক আছে, দিনার আর সুবর্ণ ছিল সোনার মুদ্রা, অর্থাৎ স্বর্ণ মুদ্রা। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 6টি, 2 নম্বর করে থাকবে। ক নম্বরের প্রশ্ন, সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝায়? উত্তর, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, সিন্ধু ও সরস্বতী এই 7টি নদীর অববাহিকা অঞ্চলকে সপ্ত সিন্ধু অঞ্চল বলা হয়। আবার দেখো এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, পঞ্চরথ বা পঞ্চদোয়াব, তাহলে কিন্তু হবে শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তা। ঠিক আছে, এই কয়েকটাকে বলা হয় পঞ্চদোয়াব। এটা পাঞ্জাবের, মনে রাখবে, পাঞ্জাবের পঞ্চদোয়াব বলা হয় শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তাকে। পরের প্রশ্ন ক্ষয়ের দাগ, মেগালিথ কেন্দ্র থেকে কি কি জিনিস পাওয়া গেছে? দেখো উত্তর, মেগালিথ কেন্দ্র থেকে মানুষের কঙ্কাল এবং তাদের ব্যবহৃত জিনিসপত্র পাওয়া গেছে। পরের প্রশ্ন গয়ের দাগ, ষোড়শ মহাজনপদের অন্তর্গত 2টি রাজতান্ত্রিক ও 2টি গণতান্ত্রিক রাজ্যের নাম রাখো। উত্তর, ষোড়শ মহাজনপদের অন্তর্গত 2টি রাজতান্ত্রিক রাজ্য হলো কাশী ও মগধ, আর গণতান্ত্রিক রাজ্য হলো ব্রিজি ও মল্ল। এই গণতান্ত্রিক রাজ্য দুটির নাম খুবই পরীক্ষায় আসে, তাই এই প্রশ্নটা খুব ভালো করে করবে। ষোড়শ মহাজনপদ কাকে বলে এবং যে 16টা রাজ্য রয়েছে সেগুলো একটু মনে রাখবে। পরের প্রশ্ন দেখো ঘয়ের দাগ, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি সম্বন্ধে যা জানো লেখো। উত্তর, অশোকের আমলে পুনরায় মহাসাঙ্গিক ও থেরবাদীদের মধ্যে মতভেদ চরম আকার ধারণ করলে পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা হয়। এখানে বৌদ্ধ অনুরাগীদের মতভেদ দূর করা হয়। এই সম্মেলনে থেরবাদীরা প্রাধান্য পায়। দেখবে তোমাদের বইয়ে প্রথম বৌদ্ধ সঙ্গীত, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত, তৃতীয় বৌদ্ধ সঙ্গীত এবং চতুর্থ বৌদ্ধ সঙ্গীত রয়েছে, প্রত্যেকটাই ভালো করে পড়বে। পরের প্রশ্ন দেখো, মৌর্য আমলে কত ধরনের ভূমি রাজস্ব চালু ছিল? উত্তর, মৌর্য আমলে বলি ও ভাগ নামে 2 ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু ছিল, খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, কোন কোন লেখ থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর আমলে রাজ্য বিস্তারের কথা জানা যায়? উত্তর, নাসিক লেখ ও কার্লে লেখ থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর আমলে রাজ্য বিস্তারের কথা জানা যায়। এই গৌতমীপুত্র সাতকর্ণী কে ছিলেন? সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী, আর সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ। এই 2টো প্রশ্নেই পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে, তোমরা অবশ্যই নোট ডাউন করবে খাতায়। পরের প্রশ্ন দেখো 6 দাগ, অগ্রহার ব্যবস্থা কাকে বলে? উত্তর, খ্রিস্ট 4র্থ শতকের সূচনা থেকে ব্রাহ্মণ বা ধর্মস্থানের উদ্দেশ্যে ভূমিদান প্রথার প্রচলন ঘটে। ব্রাহ্মণ, পুরোহিত বা ধর্মস্থানের উদ্দেশ্যে করমুক্ত গ্রাম বা নির্দিষ্ট ভূখণ্ড দানের এই রীতি অগ্রহার নামে পরিচিত। সাতবাহন রাজাদের আমলে এমন ভূমিদানের ঘটনা প্রথম দেখা যায়। এই প্রশ্নটা 3 নম্বরেও আসতে পারে, আবার 4 নম্বরেও আসতে পারে,
তোমরা সেইভাবেই মুখস্থ করে রাখবে। পরের প্রশ্ন বর্গীয় জ, বিদ্যারম্ভ কি? উত্তর, গুপ্ত যুগের পরবর্তীকালে এখনকার হাতে খড়ির মতো শিশুর অক্ষর পরিচয়ের অনুষ্ঠান হতো। একেই বলা হয় বিদ্যারম্ভ। এটি সাধারণত শিশুর 5 বছর বয়সে হতো। পরের প্রশ্ন ঝ, বিশাখ দত্তের লেখা 2টি নাটকের নাম লেখো। উত্তর, বিশাখ দত্তের লেখা 2টি বিখ্যাত নাটকের নাম হলো মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্ত। দেবী চন্দ্রগুপ্তম আর মুদ্রা রাক্ষস, এই দুটো অবশ্যই মনে রাখবে, আর বানান ঠিক করে লিখবে, বানান যাতে ভুল না হয়। এরপর দেখো 4 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 4টি দিতে বলেছে। 1 নম্বর, মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট উত্তর, মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কারণ এটি আর্থ সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় জ্ঞানের এক বিশাল ভাণ্ডার। এতে এমন অনেক দার্শনিক ও নৈতিক শিক্ষা রয়েছে যা বেদগুলিতে সরাসরি পাওয়া যায় না। এটি সাধারণ মানুষের কাছে সহজলভ্য ছিল এবং এটি 4টি বেদের জটিল শিক্ষাকে একটি গল্পের মাধ্যমে সরলভাবে উপস্থাপন করেছে। পরের প্রশ্ন দেখো, মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? আমি একটু আগে দিয়েছিলাম, এবং এর বিষয়বস্তু কী ছিল? উত্তর, মুদ্রা রাক্ষস নাটকটির বিখ্যাত সংস্কৃত লেখক বিশাখ দত্তের লেখা। এর প্রধান বিষয়বস্তু ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসনে আরোহণ এবং চাণক্যের কূটনীতির মাধ্যমে নন্দবংশকে উৎখাত করার ঘটনা। নাটকে রাক্ষস নামে একজন মন্ত্রীর প্রতি চাণক্যের কৌশল এবং চন্দ্রগুপ্তের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করার কাহিনী বর্ণিত হয়েছে। তাহলে কি হলো? মুদ্রা রাক্ষস নাটকটি বিশাখ দত্ত লিখেছিলেন, তার বিষয়বস্তু কী ছিল অবশ্যই তোমরা পড়বে। এখানকার প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন 3 দাগ, আইহোল প্রশস্তি কে রচনা করেন এবং এই শিলালিপি থেকে আমরা কোন রাজার কথা জানতে পারি? দেখো, আইহোল প্রশস্তি রবিকীর্তি নামক একজন সভাকবি রচনা করেন। এই শিলালিপিটি থেকে আমরা চাণক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সামরিক বিজয় ও রাজ্য বিস্তারের কথা জানতে পারি। তারপর দেখো অগ্রহার ব্যবস্থা, আমি এটা আগে একবার বলেছি আর বলছি না। চলো নেক্সট প্রশ্ন, এই প্রশ্নগুলো 3 নম্বরের জন্য আসবে। তারপর দেখো 5 দাগ, শ্বেতাম্বর কাদের বলা হয়? উত্তর, শ্বেতাম্বর হলো জৈন ধর্মের একটি প্রধান শাখা, যার অনুসারী বা সন্ন্যাসীরা সাদা রঙের বস্ত্র পরিধান করতেন। এই কারণে তাদের শ্বেতাম্বর বলা হয়। তারা বিশ্বাস করেন যে জৈন সন্ন্যাসীরা নগ্ন থাকা আবশ্যক নয় এবং নারীদের মোক্ষ লাভ করা সম্ভব। এটি দিগম্বর নামে অপর শাখা থেকে আলাদা, কারণ দিগম্বররা কোনো বস্ত্র পরিধান করেন না আর শ্বেতাম্বররা সাদা বস্ত্র পরিধান করেন। অবশ্যই সেটা মনে রাখবে। এরপর দেখো 5 দাগ, 2-3টি বাক্যের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 6টি। 1 নম্বরের প্রশ্ন বলেছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় কি কি শিখতে হতো? উত্তর, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মুখে মুখে ও হাতে কলমে অনেক কিছু শিখতে হতো। 1 নম্বর পয়েন্ট দেখো, বেদ। ছাত্রছাত্রীদের গুরুর মুখ থেকে শুনে বেদ মুখস্থ করতে হতো। গণিত, ব্যাকরণ, ভাষা শিক্ষা, তখন গণিত, ব্যাকরণ ও ভাষা শিক্ষার উপরও জোর দেওয়া হতো। আত্মরক্ষা, অস্ত্র শিক্ষা। ছাত্রছাত্রীরা নিজেদের রক্ষা করা এবং অস্ত্র চালানো শিখত। চিকিৎসা, তারা অসুস্থ রোগীর চিকিৎসা করতে শিখত। নাচ গান, ছাত্রীরা অন্যান্য বিষয়ের সঙ্গে নাচ গানও শিখত। পরের প্রশ্ন 2 দাগ, রেশম পথ বলতে কি বোঝো? উত্তর, রোম সাম্রাজ্যে চীনা রেশমের খুব চাহিদা ছিল। চীন থেকে কাশগড় হয়ে বিভিন্ন পথে রোম ও ভূমধ্যসাগরের পূর্ব এলাকায় রেশম পৌঁছত। চীন থেকে রোম সাম্রাজ্যে স্থলপথে রেশম ব্যবসার এই পথকে রেশম পথ বলা হয়। তবে সেই সময় এই পথের নাম রেশম পথ ছিল না। পরবর্তীকালে খ্রিস্টীয় 19 শতকে এই পথকে রেশম পথ বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 3 দাগ, তামিল সাহিত্যে মহাকাব্য কাকে বলা হতো? উত্তর, খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীর নাগাদ তামিল অঞ্চলে আর্য প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। তার ফলে তামিল ভাষাতেও সংস্কৃতের মতো দীর্ঘ কবিতা লেখার চল শুরু হয়। এই দীর্ঘ কবিতাগুলিকে তামিল সাহিত্যে মহাকাব্য বলা হতো।
পরের প্রশ্ন, গুপ্ত যুগের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্বন্ধে লেখো। উত্তর, প্রাচীন ভারতে জ্যোতির্বিজ্ঞান, গণিত ও জ্যোতিষ চর্চা দীর্ঘদিন একসঙ্গে চলেছিল। জৈন বৌদ্ধরা গণিতে চর্চা করতেন। তাদের ধর্মগ্রন্থ থেকে সে বিষয়ে আলোচনা পাওয়া যায়। পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি মিলিয়ে বৌদ্ধদের গণিত বিজ্ঞান তৈরি হয়েছিল। জৈনরা তাকেই বলতেন সংখ্যায়ন। পড়াশোনায় গণিতের স্থান ছিল সামনের সারিতে। মহাবীর ও গৌতম বুদ্ধ দুজনেই গণিতে চর্চা করেছিলেন। খ্রিস্টীয় প্রথম শতকে বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত নাগার্জুন ছিলেন একজন গণিতবিদ। গুপ্ত যুগে জ্যোতির্বিজ্ঞান ও গণিতের বিপুল উন্নতি ঘটেছিল, যদিও গুপ্ত যুগে জ্যোতির্বিজ্ঞান অনেকটাই জ্যোতিষ চর্চার কাজে ব্যবহার করা হতো। পরের প্রশ্ন 5 দাগ, গান্ধার শিল্প কিভাবে বুদ্ধ মূর্তির পরিবর্তন এনেছিল? উত্তর, বৌদ্ধ ধর্মকে ঘিরে গান্ধার শিল্প গড়ে উঠেছিল। আগে বৌদ্ধ মূর্তি বানানো ও পুজো করা নিষিদ্ধ ছিল। গান্ধারের শিল্পীরা নতুন ধরনের বুদ্ধ মূর্তি তৈরি করেন। টিকালো নাক, টানা ভুরু ও আধবোজা চোখ ছিল মূর্তিগুলির বৈশিষ্ট্য। মূর্তির পায়ের জুতোগুলিও রোমান জুতোর মতো দেখতে হতো। মূর্তিগুলিতে সোনালি রং ব্যবহার করা হতো। গান্ধার অঞ্চলে ভৌগোলিক অবস্থার কারণে নানান শিল্পের প্রভাব সেখানে মিলেমিশে গিয়েছিল। পরের প্রশ্ন, শক পল্লবরা যুদ্ধে কি কি বিষয় উন্নত করেছিল? উত্তর, শক পল্লবরা যুদ্ধে ঘোড়ার ব্যবহারকে উন্নত করেছিল। তারা চলন্ত ঘোড়ায় বসে পিছন ঘুরে তীর ছোড়ার কৌশল চালু করে। তারা ভারতীয় উপমহাদেশে ঘোড়ার লাগাম ও জিনের ব্যবহার শুরু করেছিল। তারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে খুব পটু ছিল। শক কুষাণরা নানা রকম পোশাক চালু করেছিল, যেমন জামা, পাজামা, লম্বা বেল্ট, জুতো প্রভৃতি। লাল মাটির পাত্র, ইটের পাঁচিল শক কুষাণরাই চালু করেছিল। এরপর দেখো 6 দাগে 4-5টি বাক্যের মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 দাগে বলেছে বেদের ভূগোল থেকে কি কি বিষয় জানা যায়। এগুলো 5 নম্বরের প্রশ্ন। কেমন? উত্তর দেখো, সূচনা পয়েন্ট করবে বৈদিক সাহিত্য থেকে বৈদিক যুগের ভূগোলের পরিচয় মেলে। তারপর 1 নম্বর পয়েন্ট করবে পর্বত, 2 নম্বর পয়েন্ট করবে নদ নদী, 3 নম্বর পয়েন্ট করবে আদি বাসস্থান। দেখো 1 নম্বর পয়েন্ট পর্বত। বৈদিক সাহিত্যের মধ্যে ঋগ্বেদ, হিমালয়, কাশ্মীরের মুজবন্ত শৃঙ্গের উল্লেখ রয়েছে, কিন্তু এতে বিন্ধ্য পর্বতের উল্লেখ নেই। 2 নম্বর পয়েন্ট, ঋগ্বেদের আলোচনায় দেখা যায় গুরুত্বপূর্ণ নদী ছিল সিন্ধু। এতে সরস্বতী নদীর কথাও বলা হয়েছে। ঋগ্বেদের শেষের দিকে গঙ্গা, যমুনা নদীর উল্লেখ মেলে। 3 নম্বর পয়েন্ট দেখো আদি বাসস্থান। ঋগ্বেদে ভূগোল থেকে আমরা জানতে পারি সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলিও ঘেরা সপ্ত সিন্ধু অঞ্চল ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান। এরপর দেখো পরের প্রশ্ন 2 দাগ, মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? উত্তর, মৌর্য সম্রাট তাদের বিশাল সাম্রাজ্যের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করার জন্য গুপ্তচর নিয়োগ করতেন। এই গুপ্তচরদের প্রধান কাজ ছিল রাজ্য এবং জনগণের উপর নজর রাখা, যাতে কোনো প্রকার ষড়যন্ত্র বা বিদ্রোহ সংঘটিত হতে না পারে। তারা জনগণের অসন্তোষ, উচ্চপদস্থ কর্মকর্তাদের কার্যকলাপ এবং বিদেশিদের গতিবিধি সম্পর্কে সম্রাটকে অবহিত করত। চাণক্যের অর্থশাস্ত্র থেকে জানা যায় যে এই গুপ্তচর ব্যবস্থা মৌর্য শাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। দেখো তোমাদের হয়তো একটুখানি আওয়াজ আসবে, তার কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি এই সময় অডিও করছি। পরের প্রশ্ন দেখো 3 দাগ, পঞ্চম মহাব্রত কি? উত্তর, জৈন ধর্মে 4টি মূল নীতি অবশ্যই মেনে চলতে হতো। সেগুলো হলো ক, কোনো প্রাণী হত্যা না করা, খ, মিথ্যা কথা না বলা, গ, ভ্রমের জিনিস ছিনিয়ে না নেওয়া, মানে অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, ঘ, নিজের জন্য কোনো সম্পত্তি না রাখা। পার্শ্বনাথ এই 4টি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই নীতি 4টিকেই একসঙ্গে চতুর্জাম ব্রত বলা হয়। এই চতুর্জাম ব্রত কি, এটাও পরীক্ষায় আসতে পারে। তারপর দেখো মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। তার মতে ব্রহ্মচার্য নীতিও জৈনদের মেনে চলা উচিত। এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চম মহাব্রত বলা হয়।
এই চতুর্যাম ব্রত এবং পঞ্চমহাব্রত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চতুর্যাম ব্রত কে তৈরি করেন বা কে পালন করার কথা বলেছিলেন সেটা হচ্ছে পার্শ্বনাথ, আর পঞ্চম মহাব্রত যেটা সে তার সঙ্গে ব্রহ্মচর্যটা যোগ হয়ে গেছে। এরপর দেখো 6 দাগ, সুদর্শন হ্রদ সম্পর্কে লেখো। উত্তর, সুদর্শন হ্রদ ছিল গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে অবস্থিত একটি কৃত্রিম জলাধার। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এই হ্রদটি নির্মাণ করা হয়। পরবর্তীকালে সম্রাট অশোকের সময় এর পুনর্গঠন করা হয়। খ্রিস্টীয় 2য় শতকের শাসক রুদ্রদমন এই হ্রদটি সংস্কার করেন এবং এর একটি শিলালিপি থেকে এর ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানা যায়। এই হ্রদটি কৃষি ও সেচ কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাহলে আজ রইল এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।